রিচপুরের লোকমান্য সেবক পার্টির প্রতিনিধি রথিন ব্যানার্জির মেয়ে রাশি ব্যানার্জির মারাত্মক অ্যাক্সিডেন্টের পর সে কোমায় চলে যায়, হারিয়ে ফেলে স্মৃতিশক্তি। এরপরের ক্রমশ উঠে আসা চাঞ্চল্যকর রহস্যগুলো আমরা দেখেছি রাজনীতি ওয়েব সিরিজের সিজন 1-এ। এবার হইচইতে মুক্তি পেয়েছে রাজনীতি ওয়েব সিরিজের সিজন 2 আবার রাজনীতি। তোমরা যদি রাজনীতি সিজন 1 দেখে না থাকো অথবা ভুলে গিয়ে থাকো তাহলে কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আগে সিজনটা দেখে নাও, না হলে কিছুই বুঝতে পারবে না, কারণ সিজন 2 পুরোপুরিভাবেই সিজন 1-এর সাথে সম্পর্কিত। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করে শোনাবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ আবার রাজনীতি। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ আবার রাজনীতি। সিজন 2 শুরু হয় সিজন 1-এর 9 মাস পর। রাশি আর সৌনক এখন বিবাহিত। ওরা রিচপুর থেকে কলকাতায় শিফট করেছে, কিন্তু রাশির পাস্ট লাইফের ট্রমা ওকে কিছুতেই শান্তিতে ঘুমোতে দেয় না। ঘুমের মধ্যে রাশি সবসময় উল্টোপাল্টা স্বপ্ন দেখে যে কেউ বা কারা হয়তো তাকে মেরে ফেলার চেষ্টা করছে। ওদিকে রিচপুরে আজ থেকে প্রচার শুরু হচ্ছে আঞ্চলিক ভোটের। লোকমান্য সেবক পার্টির প্রতিনিধি এখন মল্লিকা ব্যানার্জি, আর অপোজিশনে সমাজতান্ত্রিক পার্টির প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছে সিনেমার উঠতি নায়ক জিমি। রাজেশ্বর মল্লিকাকে বলে জিমির আসল নাম কিন্তু নবিউল হক। লোকমান্য সেবক পার্টি নিজেদের স্বার্থে মিনাজের খুনের কেসটা ধামাচাপা দিয়েছিল। এখন বিপক্ষ দল নবিউল হককে পার্টিতে দাঁড় করিয়ে মাইনরিটি সেন্টিমেন্টকে উস্কে দিতে চাইছে। অবস্থার গুরুত্ব বুঝে মল্লিকা রাজেশ্বরকে বলে মিনাজের মার্ডার কেসটা আবার রিওপেন করতে। রাশি টেস্ট করে দেখে যে সে প্রেগনেন্ট। সৌনকের বিশাল বড় রিয়েল এস্টেটের বিজনেস। অফিসের কাজে সৌনক বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকে। আমরা দেখি গঙ্গামহল নামের একটা প্রজেক্টে জিমি তাদের হয়ে ক্যাম্পেইন শুট করছে। সবাইকে সারপ্রাইজ দেবে বলে রাশি ভিডিও কনফারেন্সে সৌনক এবং অফিসের সবাইকে জানায় যে সে প্রেগনেন্ট। এই খুশিতে অফিসের সবাই কেক কেটে সেলিব্রেট করে, কিন্তু অফিসের একজন এমপ্লয়ি শ্রেয়ার এক্সপ্রেশন এবং সৌনকের এক্সপ্রেশন আমাদেরকে অন্য কিছুর ইঙ্গিত দেয়। রাশি আর সৌনক ডক্টরের কাছে যায় চেক আপ করতে। ওদিকে জিমির সিকিউরিটি গার্ডকে বাইকে করে দুজন লোক এসে খুন করে দিয়ে চলে যায়। এই ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে যায় জিমি। দেবজিৎ রাশিকে ফোন করে রাশির প্রেগনেন্সির জন্য কনগ্রাচুলেট করে। সে রাশির সাথে দেখা করতে চায়, তার নাকি খুব জরুরি একটা কথা রাশিকে বলার আছে। প্রথমে রাশি দেবজিতের সাথে দেখা করতে কিছুতেই রাজি হয় না, কারণ রাশির যখন স্মৃতিশক্তি হারিয়ে গেছিল তখন দেবজিৎ ওকে ওর পাস্টের ব্যাপারে অনেক মিথ্যে কথা বলেছে। তবুও দেবজিৎ অনেক বুঝিয়ে সুঝিয়ে রাশিকে দেখা করতে রাজি করায়। রাশি দেবজিতের সাথে দেখা করার পর তাকে জিজ্ঞেস করে যে সে রাশির প্রেগনেন্সির কথা কি করে জানলো। তখন দেবজিৎ বলে রাশি যে ক্লিনিকে ডক্টর দেখাতে গিয়েছিল দেবজিৎ সেখানেই কাজ করে। রাশি বলে যে দেবজিৎকে রাশির সাথে দেখা করতে এখানে কে পাঠিয়েছে, মল্লিকা ব্যানার্জি। তখন দেবজিৎ বলে যার জন্য তাকে রিচপুর ছাড়তে হয়েছে, ডাক্তারি হসপিটাল সবকিছু ছেড়ে কলকাতায় পালিয়ে এসে একটা ক্লিনিকে কাজ করতে হচ্ছে, দেবজিৎ তার হয়েই কাজ করবে। এরপর দেবজিৎ ফোন করে একটা ছেলেকে ডাকে। রাশি সেই ছেলেটাকে দেখে চমকে ওঠে, কারণ সৌনক যখন রাশিকে তার পুরনো ফোনটা ফেরত দিয়েছিল তখন সে হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখেছিল যে এই ছেলেটাই রাশির প্রেমিক নিক। আমরা বুঝতে পারি এখনো অবধি রাশির নিকের সাথে কাটানো সময়গুলো বা নিকের মুখটা নিজস্ব স্মৃতিতে মনে পড়েনি। সবটাই সে কিছুটা নিজের বুদ্ধি আর কিছুটা অন্যের কথায় বিশ্বাস করেই বেঁচে আছে। দেবজিৎ বলে চিনতে পারছো রাশি, এই হলো সেই অ্যাক্সিডেন্টে মারা যাওয়া নিক। দেবজিৎ বলতে চায় যে সৌনক রাশিকে তার পুরনো ফোন বলে যেটা ফেরত দিয়েছিল সেটা আদৌ রাশির ফোন ছিল না। ওই ফোনটা আগে থেকেই সৌনকের কাছেই ছিল। এই ছেলেটার নাম নীরাজ, পেশায় একজন মডেল। বছরখানেক আগে সৌনক নীরাজকে একটা ফটোশুটের জন্য ডেকে কয়েকটা ছবি তুলেছিল। ভালো পেমেন্ট দিয়েছিল বলে নীরাজ কাজটা করেছিল, কিন্তু পরে সে দেখে সৌনক সেই ছবিগুলো ইউজ করে নিক রহমান নামে একজনের প্রোফাইল তৈরি করেছে। সৌনক এই ছেলেটিকে নিক সাজিয়ে একটা ফেক চ্যাট হিস্ট্রি তৈরি করে রাশিকে দেখিয়েছিল। দেবজিতের এসব কথা শুনে রাশি প্রচণ্ড রেগে যায়। সে সৌনকের ব্যাপারে একটাও খারাপ কথা দেবজিতের মুখ থেকে শুনতে চায় না।
রাশির মনে হয় এই পুরো ব্যাপারটা দেবজিৎ নিজেই সাজাচ্ছে। তখন দেবজিৎ বলে, রাশির কি সত্যি জানতে ইচ্ছা করে না আসল নিককে কেমন দেখতে? কেন এই একটা সম্পর্কের ব্যাপারে সবাই সত্যিটা রাশির কাছ থেকে এইভাবে লুকিয়ে যাচ্ছে? দেবজিৎকে রাগ দেখিয়ে চলে এলেও রাশি নিজের বাড়িতে এসে তার পুরনো ফোনটা খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সৌনকের বাবা সৌগতবাবু জানতে পারেন যে মল্লিকা ব্যানার্জি মিনাজের খুনের কেসটা আবার রিওপেন করছে। যেহেতু মিনাজকে সৌনক খুন করেছিল এবং যেহেতু সৌগতবাবু লোকমান্য সেবক পার্টির পেছনে অনেক টাকা ঢেলে আসছে, তাই মল্লিকা ব্যানার্জি এবং লোকমান্য সেবক পার্টি মিনাজের খুনের কেসটা ধামাচাপা দিয়েছিল। কিন্তু হঠাৎ করে আবার সেই কেসটা ওরা রিওপেন করছে শুনে সৌগত অবাক হয়ে যায়। রাশির সাথে ওর ভাই মানে মল্লিকা ব্যানার্জির ছেলে রিক দেখা করে। রাশি রিককে বলে রিচপুরের কাউকে এখনই তার প্রেগনেন্সির কথা না জানাতে। রাশি রিককে দেবজিতের বলা কথাগুলোও জানায়। রিক বলে দেবজিতের কথায় বিশ্বাস করে সৌনককে অবিশ্বাস করাটা ঠিক হচ্ছে না। তাছাড়া দেবজিৎ কি করে জানলো যে এই নিক আসল নিক নয়? ওদেরকে একবার দেবজিতের সাথে দেখা করতে হবে। ওদিকে জিমি তার সিকিউরিটি গার্ডের খুন হওয়াতে খুবই ভয় পেয়ে যায়। সে আর এইসব রাজনীতির মধ্যে থাকতে চায় না। পার্টির দাদারা তাকে বলেন যে জিমির পেছনে তারা অনেক টাকা ঢেলেছে, এখন তো সে আর কিছুতেই পিছোতে পারবে না। তারা জিমিকে চাপ দিতে থাকে এই পার্টির হয়ে প্রতিনিধিত্ব করার জন্য। রিক আর রাশি দেবজিতের সাথে দেখা করে তার থেকে জানতে চায় যে সে কি করে জানলো এই নিক আসল নিক নয়। তাছাড়া সৌনক যে ফেক চ্যাট হিস্ট্রি বানিয়ে রাশিকে দেখিয়েছে সেটা তো দেবজিতের জানার কথা নয়। তখন দেবজিৎ বলে সৌনক ওই ফোনটা দেবজিতের কাছ থেকেই পেয়েছে, আর ওই সাজানো নিককেও দেবজিৎই জোগাড় করে দিয়েছিল। তখন রাশি বলে, তাহলে তুমি হঠাৎ করে এখন আমাকে সাহায্য করতে চাইছো কেন? দেবজিৎ বলে, সাহায্য নয়, প্রায়শ্চিত্ত। রিচপুরে থাকাকালীন দেবজিৎ রাশির অনেক বড় ক্ষতি করেছে, তার জন্য সে নিজেও অনেক ভুগেছে। রাশিকে হয়তো রিচপুর ছাড়তে হয়েছে, কিন্তু দেবজিতের জীবনটা ধ্বংস হয়ে গেছে। রাশি দেবজিৎকে বলে যে সে সারা বাড়িতে ফোনটা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। দেবজিৎ বলে সৌনক ওই ফোনটা কলকাতার বাড়িতে রেখে দেওয়ার মতো বোকামো কখনোই করবে না, ফোনটা নিশ্চয়ই রিচপুরের বাড়িতে আছে। এরপর আমরা দেখি শ্রেয়া আর সৌনক একটা 5 স্টার হোটেল রুমে। বোঝা যায় যে ওদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। রাশি প্রেগনেন্ট হয়ে যাওয়ায় শ্রেয়া সৌনকের ওপর বেশ অফেন্ডেড, কারণ সৌনক শ্রেয়াকে বলেছিল যে রাশিকে সে তার বাবার কথাতে বিয়ে করতে বাধ্য হয়েছিল, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। শ্রেয়া বলে যদি সেটাই সত্যি হয়ে থাকে তাহলে রাশি প্রেগনেন্ট হলো কি করে? সৌনক বলে যে এই নিউজটা পাওয়ার পর থেকে সে নিজেও খুবই শকড, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। সৌনক শ্রেয়াকে এটাও বলেছিল যে কিছুদিনের মধ্যেই সে রাশিকে ডিভোর্স দিয়ে শ্রেয়াকে স্বীকৃতি দেবে। এখন শ্রেয়া বুঝতে পারছে সৌনকের সব কথাই মিথ্যে। সৌগত মিষ্টির হাড়ি নিয়ে এসে মল্লিকাকে জানায় যে রাশি প্রেগনেন্ট। তার সাথে কথায় কথায় এটাও বুঝিয়ে দেয় যে সে জেনে গেছে মিনাজের কেসটা মল্লিকা রিওপেন করতে চাইছে, আর এই ব্যাপারটা সে কিছুতেই ভালোভাবে নেবে না, কারণ এই কেসের সাথে তার ছেলে সৌনক জড়িয়ে আছে। পরের দিন সকালে ব্যানার্জি বাড়িতে ঘটে যায় চমকপ্রদ ঘটনা। রথিন ব্যানার্জির যমজ দাদা প্রতিম ব্যানার্জি, যিনি নাকি উত্তরাখণ্ডের একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, তিনি সন্ন্যাসী বেশে ফিরে আসেন। মল্লিকা তাকে দেখে আঁতকে ওঠে। ব্যানার্জি বাড়িতে ঢোকার পর প্রতিমের মনে পড়ে যায় 25 বছর আগে এই বাড়ি ছেড়ে তার চলে যাওয়ার সময়ের কথা। সেই সময় প্রতিম ব্যানার্জি ছিল লোকাল এমপি। এই লোকমান্য সেবক পার্টি মানে প্রতিম ব্যানার্জির ওপর বিশ্বাস করেই সাইফুদ্দিন রহমান নামের একজনকে সামনে রেখে রিচপুর অ্যাগ্রো ডায়মন্ড লিমিটেড নামে একটা চিটফান্ড তৈরি করে রিচপুরের মানুষের টাকা সেখানে ইনভেস্ট করানো হয়েছিল। কিন্তু সময় মতো সেই টাকা ফেরত না পাওয়ায় আত্মহত্যা করে দুজন গ্রামবাসী। গ্রামের সবাই বিক্ষোভ করতে শুরু করে, নিউজ পেপারেও এই নিয়ে লেখা বেরোতে শুরু করে। প্রতিম ব্যানার্জি ওদেরকে জিজ্ঞেস করে যে টাকাগুলো সব গেল কোথায়? তখন রাজেশ্বর আর সৌগত বলে বেশিরভাগ টাকাই ভোটের কাজে লেগে গেছে, ওপর মহল থেকে নিচতলা সবাইকেই টাকা দিতে হয়েছে। সাইফুদ্দিন খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ এই চিটফান্ড কোম্পানিটা তাকে সামনে রেখেই করা হয়েছে। গ্রামের লোকেদের হাত থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। এভাবে যদি বিক্ষোভ চলতে থাকে তাহলে গ্রামের লোকেরা তার বউ বাচ্চাকে পুড়িয়ে মারবে। রাজেশ্বর প্রতিমকে বলে সাইফুদ্দিন অ্যারেস্ট হলে প্রতিমকেও অ্যারেস্ট হতে হবে,
তার থেকে ভালো হবে কিছুদিনের জন্য প্রতিম অন্য কোথাও চলে গিয়ে গা ঢাকা দিক। রথিন এই ব্যাপারে আপত্তি করে বলেছিল যে তার নামে সমস্ত দোষ চাপিয়ে তার দাদা প্রতিমকে বাঁচাতে, কারণ প্রতিম ব্যানার্জি অ্যারেস্ট হলে ব্যানার্জি পরিবার, লোকমান্য সেবক পার্টি সবকিছুর ওপর থেকেই মানুষের বিশ্বাস উঠে যাবে। কিন্তু রাজেশ্বর আর সৌগত বলে যে এখানে থাকলে প্রতিম অ্যারেস্ট হবেই, তার থেকে প্রতিমের গা ঢাকা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সিন শিফট হয় বর্তমানে। মল্লিকা রাজেশ্বরকে বলে, এটা কি সিনেমা হচ্ছে নাকি? মরা মানুষ কি করে বেঁচে ফিরতে পারে? তারা তাদের গাড়ির ড্রাইভার অসীমকে কাজে লাগিয়েছিল প্রতিম ব্যানার্জিকে খুন করার জন্য। মল্লিকা সন্দেহ করে যে রাজেশ্বর সেই সময় অসীমকে দিয়ে প্রতিমকে খুন করায়নি, না হলে ঠিক এমপি ভোটের মুখে প্রতিম কি করে ফিরে এলো? ওদের তো অসীমকেও মেরে ফেলার কথা ছিল। এখন তো মল্লিকার সন্দেহ হচ্ছে যে অসীমও হয়তো বেঁচে আছে, কারণ অসীমের ডেড বডি মল্লিকা আজ অব্দি দেখেনি। রাজেশ্বর মল্লিকাকে বলে, তুমি অকারণেই আমাকে সন্দেহ করছো। অসীম প্রতিমকে মারার পরেই রাজেশ্বর নাকি সেখানে গিয়ে প্রতিম ব্যানার্জির দেহ দাহ করেছিল। প্রতিম ব্যানার্জির অস্থিও রাজেশ্বর মল্লিকাকে দিয়েছিল। রাজেশ্বরের মনে হচ্ছে যে এই লোকটা হয়তো প্রতিম ব্যানার্জি নয়, নিশ্চয়ই সৌগত একে সাজিয়ে নিয়ে এসেছে। মল্লিকা প্রচণ্ড রাগে প্রতিম ব্যানার্জিকে বলে এখানে নাটক না বাড়িয়ে সসম্মানে ব্যানার্জি বাড়ি থেকে বেরিয়ে যেতে। তখন প্রতিম ব্যানার্জি বলে, এলাহাবাদের মল্লিকার প্রথম পক্ষের স্বামী মনোরঞ্জন পাণ্ডের আত্মহত্যার কথাটা নিশ্চয়ই মল্লিকা ভুলে যায়নি। আসলে মল্লিকা তার প্রথম পক্ষের স্বামী মনোরঞ্জন পাণ্ডেকে খুন করেছিল। সেই সময় সে প্রতিম ব্যানার্জির সাহায্য নিয়েই বেঁচেছিল। প্রতিম বলে, মনোরঞ্জন পাণ্ডের ভাইয়ের ছেলে এখন অনেক বড় লয়ার। ওই কেসটা আবার রিওপেন হলে বারবার মল্লিকার এলাহাবাদে গিয়ে হাজিরা দিতে হয়তো ভালো লাগবে না। প্রতিম ব্যানার্জির গলায় ধমকের সুর শুনে মল্লিকা একটু ভয় পেয়ে যায়। প্রতিম বলে যে সে কিছু কথা বলতে এসেছে, আগে বাড়ির সব উত্তরাধিকারীদের ডাকা হোক, তারপরেই সে কথাগুলো জানাবে। রোহিতা শ্রেয়া সৌনককে বলে যে রিচপুরে ওদের কোম্পানির একটা প্রপোজ প্রজেক্টের জমি সরকার আটকে রেখেছে, অথচ অন্য একজনের একটা প্রজেক্টে একটা ডিসপিউট ল্যান্ড অ্যাপ্রুভ করে দিয়েছে। সেক্ষেত্রে ওরা টেন্ডার জমা দিয়ে প্রপার ডকুমেন্টের সাথে কেস ফাইল করতে পারে। শ্রেয়া সৌনকের সাথে খুব ফর্মাল ব্যবহার করছে দেখে সৌনক তাকে জিজ্ঞেস করে যে সে কেন এমন করছে। শ্রেয়া বলে তাদের মধ্যে এই প্রফেশনাল রিলেশনশিপটাই ঠিক আছে। আর নেক্সট বার সৌনক শ্রেয়াকে টাচ করার আগে যেন রাশির সাথে ডিভোর্স ফাইল করে আসে। শ্রেয়া কারোর উইকেন্ডের এন্টারটেনমেন্ট হয়ে থাকতে পারবে না। কিছুক্ষণ পর সৌনকের বাবা তাকে ফোন করে জানায় যে প্রতিম ব্যানার্জি আবার রিচপুরে ফিরে এসেছে। সৌনক আর রাশি যেন যত তাড়াতাড়ি সম্ভব রিচপুরে চলে আসে। এদিকে দেবজিৎ রাশিকে জানায় যে মিনাজের কেসটা নিয়ে ওরা দেবজিৎকে ফাঁসাতে চাইছে, কিন্তু সে তো খুনটা করেনি। সেই সময়ই সৌনক রাশিকে ফোন করে বলে যে ইমিডিয়েট তাদেরকে রিচপুরে যেতে হবে, প্রতিম ব্যানার্জি ফিরে এসেছে। রাশি আর সৌনক পৌঁছয় রিচপুরের ব্যানার্জি বাড়িতে। প্রতিম ব্যানার্জিকে দেখে অবাক হয়ে যায় রাশি। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সবাই যখন প্রতিমকে বলে কিছুদিনের জন্য রিচপুর ছেড়ে চলে যেতে, তখন প্রতিম তার গাড়িতে করে উত্তরাখণ্ডের একটা রিসর্টের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির ড্রাইভার ছিল অসীম। প্রতিম ব্যানার্জি অসীমকে মল্লিকা পাণ্ডের নামে একটা চিঠি দিয়ে বলে তাকে রিসর্টে পৌঁছে দিয়ে এলাহাবাদে মল্লিকাকে গিয়ে এই চিঠিটা দিতে। ওই চিঠিতে লেখা আছে যে মল্লিকা কিভাবে এখানে আসবে, কি নামে থাকবে। তখন অসীম প্রতিম ব্যানার্জির দিকে বন্দুক তাক করে বলে তাকে ক্ষমা করে দিতে। সে যদি প্রতিম ব্যানার্জিকে না মারে তাহলে ওনার বাড়ির লোকেরা অসীমকে মেরে ফেলবে। মল্লিকা রাজেশ্বর আর সৌগতকে আর একেবারেই বিশ্বাস করতে পারে না। রাজেশ্বরের দায়িত্ব ছিল অসীমকে দিয়ে প্রতিম ব্যানার্জিকে খুন করানোর কাজটা দেখা, আর সৌগতর দায়িত্ব ছিল অসীমকে মেরে ফেলা। দুটোর কোনোটাই তারা করেছে বলে মল্লিকার মনে হচ্ছে না, কারণ হঠাৎ করে ভোটের আগেই প্রতিম ব্যানার্জি ফিরে এলো। তার মানে রাজেশ্বরের বলা প্রতিমকে দাহ করার কথা, প্রতিমের অস্থি আনা সবটাই মিথ্যে। তাছাড়া অসীমের ডেড বডি সে এখনো অব্দি চোখে দেখেনি। মল্লিকার মনে হয় যে রাজেশ্বর আর সৌগত মিলে তার বিরুদ্ধে কোনো একটা প্ল্যান সাজিয়েছে। মল্লিকার কথাগুলো শুনে রাজেশ্বর বলে আজ মল্লিকা যা হয়েছে সেটা কিন্তু ওদের জন্যই। রথিন মারা যাওয়ার পর কিন্তু রাজেশ্বর নিজেই ভোটে দাঁড়াতে পারত। সৌগত বলে যে সে বরাবর এই পার্টির পেছনে কোটি কোটি টাকা ঢেলেছে, সেটা কিন্তু আজ এই বদনামগুলো পাওয়ার জন্য নয়। তখন মল্লিকা বলে আপনারা শুধু আমাকে সামনে রেখে খারাপ স্বার্থপর বানিয়ে পেছন থেকে কাজ হাসিল করে গেছেন।
সিজন 1-এ আমরা দেখেছিলাম রথিন ব্যানার্জি মিথ্যে কেসে রিঙ্কু মল্লিককে জেলে ঢুকিয়েছিল। আজ অজ্ঞাত কেউ একজন রিঙ্কু মল্লিককে বেল করিয়ে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যায়। প্রতিম ব্যানার্জির পুরনো কথা মনে পড়তে থাকে। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। এই চিটফান্ডের টাকা ফেরত না পাওয়ার সমস্যাটা তখনও রিচপুরে এসে পৌঁছায়নি। গ্রামের মানুষরা তাদের কষ্ট করে রোজগার করা টাকাগুলো প্রতিম ব্যানার্জির ওপর বিশ্বাস করে সাইফুদ্দিনের কোম্পানি ডায়মন্ড অ্যাগ্রো লিমিটেডে রেখেছিল। এই কোম্পানিটা শুধুমাত্র নামেই সাইফুদ্দিনের ছিল, আসল লেনদেন করত লোকমান্য সেবক পার্টি। সাইফুদ্দিন বেশ আতঙ্কিত হয়ে প্রতিম ব্যানার্জিকে জানায় উত্তরপ্রদেশে অলরেডি এই ধরনের কেসে টাকা না পাওয়া নিয়ে ইনভেস্টররা কেস করেছে, ওখানেও ঠিক এইভাবেই টাকা তোলা হয়েছিল। কিন্তু প্রতিম তখন এই ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেয় না। রথিন ব্যানার্জি রিঙ্কু মল্লিককে পার্টির নতুন সদস্য হিসেবে নিয়ে আসে। রাজেশ্বর রিঙ্কুকে জোগাড় করেছে। রিঙ্কু বলে যে সে প্রতিম ব্যানার্জির থেকে রাজনীতির কাজ শিখতে চায়। রথিন তার দাদাকে বলে রাশির জন্মদিনের জন্য 2 দিনের হল বুক করা হয়েছে। প্রতিম বলে এগুলো সব টাকা নষ্ট করা, ব্যানার্জি বাড়ির এত বড় লন রয়েছে, সেখানেই তো অ্যারেঞ্জ করা যেত। সাইফুদ্দিন বলে রাশির 3 বছরের জন্মদিন, বৌদি বেঁচে থাকলে উনি কত কিছু করতেন। সাইফুদ্দিন আর রিঙ্কু ওখান থেকে চলে গেলে রথিন তার দাদাকে বলে মল্লিকা তাকে ফোন করে বলল যে সে রাশির জন্মদিনের পার্টিতে আসতে চায়। প্রতিমের এভাবে মল্লিকাকে মাথায় তোলাটা ঠিক হচ্ছে না। ওদের কথোপকথনে আমরা বুঝতে পারি যে রাশি আসলে রথিন ব্যানার্জির নয়, তার দাদা প্রতিম ব্যানার্জির মেয়ে। প্রতিম ব্যানার্জির স্ত্রীর যখন ক্যান্সারের লাস্ট স্টেজ, তখনই মল্লিকার সাথে প্রতিম ব্যানার্জির একটা অবৈধ সম্পর্ক শুরু হয়। তখন মল্লিকা এলাহাবাদে থাকত। তবে প্রতিমের সাথে মল্লিকার এই সম্পর্কটা রথিন একেবারেই পছন্দ করত না। সিন শিফট হয় বর্তমানে। রোহিত শ্রেয়াকে জানায় যে সৌনক আর রাশি রিচপুরে গেছে। শ্রেয়া বিশ্বাসই করতে পারে না যে সৌনক তাকে না জানিয়েই রিচপুরে চলে গেল। তখন রোহিত বলে কলকাতার 5 স্টার হোটেলগুলো একটুও সেফ নয়, সেখানে কে কখন যাচ্ছে সবই কিন্তু জানা যায়। সারা বছর শ্রেয়া সৌনকের সাথে উইকেন্ড কাটালো আর প্রেগনেন্ট হয়ে গেল রাশি। এবার তো শ্রেয়ার নিজের ভালোটা বোঝা উচিত। এই সব ব্যাপারগুলো নিয়ে শ্রেয়া প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। রিক রাশিকে বলে সে সারা বাড়ি খুঁজে দেখেছে, রাশির পুরনো ফোনটা পাওয়া যাচ্ছে না। তখন রাশি বলে নিকের রহস্য জানার জন্য তাদের ফোনটার কি দরকার, তারা তো নিকের বাড়িতে গেলেই সবটা জানতে পারবে। আর দেবজিৎ এখন নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে রয়েছে, ওকে দিয়েই নিকের বাড়িটা কোথায় সেটা জানতে হবে। সেই মতো ওরা দেবজিতের সাথে যোগাযোগ করে নিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দেবজিৎ ওদেরকে বলে রাশির পরিচিত একজন ওদেরকে নিকের বাড়ি অবধি নিয়ে যাবে। রাশি দেখে রিঙ্কু মল্লিক ওদের জন্য অপেক্ষা করছে। রিঙ্কুর সাথে রাশি আর রিক নিকের বাড়িতে পৌঁছায়। ওদিকে আমরা দেখি বিপক্ষ পার্টির জিমিকে আসলে টাকা দিয়ে সৌগতই এনেছে। জিমি টাকার লোভেই পার্টির প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এখন সে ভয় পাচ্ছে তার প্রাণটাই যদি চলে যায় তাহলে সে টাকা নিয়ে কি করবে। সৌগত জিমিকে বোঝায় যে সে এখন সমাজতান্ত্রিক পার্টি ছাড়তে পারবে না। তাছাড়া লোকমান্য সেবক পার্টির ভেতরে অনেক সমস্যা শুরু হয়েছে, পার্টিটাই যদি উঠে যায় তাহলে জিমির জেতা কেউ আটকাতে পারবে না। ইতিমধ্যেই শ্রেয়া জিমিকে ফোন করে বলে যে সে তাকে কিছু পার্সোনাল কথা জানাতে চায়। নিকের বাড়িতে গিয়ে রাশি নিকের মায়ের কাছ থেকে জানতে পারে যে সাইফুদ্দিন রহমান আসলে নিকের বাবা। সাইফুদ্দিন চিটফান্ড কেসে অ্যারেস্ট হয়েছিল, তাকে লোক দিয়ে জেলের মধ্যেই খুন করেছিল সৌগত, রাজেশ্বর আর মল্লিকা। মিনাজ ছিল নিকের কাকার ছেলে। মিনাজ আর নিক দুজনকেই খুন করেছে রাশির স্বামী সৌনক। মল্লিকা আর প্রতিমের কথোপকথনে আমরা আবার বুঝতে পারি যে রাশির মায়ের যখন ক্যান্সারের লাস্ট স্টেজ, তখনই প্রতিমের সাথে এলাহাবাদে দেখা হয়েছিল মল্লিকার। গরিব পরিবারে জন্ম আর বিয়ে হলেও মল্লিকার চোখে ছিল বড়লোক হওয়ার স্বপ্ন। আর মল্লিকাকে দেখে প্রতিমও মল্লিকার প্রেমে পড়ে গেছিল। রাতের পর রাত একসাথে কাটায় তারা। সেই সুযোগ নিয়ে মল্লিকা তার প্রথম স্বামীকে খুন করে প্রতিমের সাহায্য নিয়েই বেঁচে যায়। ধীরে ধীরে সে জাঁকিয়ে বসে ব্যানার্জি বাড়িতে। তবে শেষমেশ প্রতিম তাকে স্বীকৃতি দিতে পারেনি, দিয়েছিল রথিন ব্যানার্জি। মল্লিকাকে বিয়ে করে ঘরে তুলেছিল। মল্লিকা বলে এই সব কিছু প্রতিম ব্যানার্জি তার জন্মসূত্রে পেয়েছে, কিন্তু মল্লিকা এগুলো পেয়েছে বছরের পর বছর লড়াই করে, আর যেগুলো সে লড়াই করে পায়নি সেগুলো সে কেড়ে নিয়েছে। প্রতিম মল্লিকাকে বলে এভাবে কখনো কেউ জিততে পারেনি, এভাবে জেতা যায় না, মল্লিকাও জিততে পারবে না।
পরের দিন সৌনকের বাড়ির জ্যোতিষী সৌনকের মাকে বলেন, রাশির এই সন্তানের জন্ম হতে অনেক বাধা আছে। এটা শুনে তো রাশির শাশুড়ি মা ভয় পেয়ে যান। ওদিকে রাশি সৌনককে বলে এই বাচ্চাটা তাদের রাখা উচিত নয়, কারণ রাশি চায় না যে তার বাচ্চা জানুক তার বাবা একজন খুনি জোচ্চোর। রাশি সৌনককে বলে যে সে কি জানতে পেরেছে। তখন সৌনক স্বীকার করে যে সেই নিক আর মিনাজকে খুন করেছে, কিন্তু সবটাই রাশি আর ব্যানার্জি পরিবারের জন্য। রথিন ব্যানার্জি সাইফুদ্দিনকে চিটফান্ড কেসে ফাঁসিয়ে তাকে জেলের মধ্যেই খুন করে, আর নিক রাশির সাথে প্রেম করছিল শুধুমাত্র তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। সেই কারণেই সৌনক বাধ্য হয় নিককে খুন করতে। মিনাজ রাশির ফোনটা খুঁজে পেয়ে ওদেরকে ব্ল্যাকমেল করতে চাইছিল, তাই মিনাজকেও খুন করতে সৌনক বাধ্য হয়। সৌনক বলে যে সে রথিন ব্যানার্জির মতো কারাপ্টেড মানুষ নয়, সে যা করেছে সবই রাশির জন্য। রাশি রেগে গিয়ে বলে তার বাবার ব্যাপারে একটাও খারাপ কথা সে সৌনকের মুখ থেকে শুনতে চায় না। তখন সৌনক বলে, কে তোমার বাবা, রথিন ব্যানার্জি নাকি প্রতিম ব্যানার্জি? তুমি তো সেটা নিজেই জানো না। সৌনকের কথা শুনে রাশি আরও অবাক হয়ে যায়। তখন সৌনক বলে রাশিকে তার কথাগুলো বিশ্বাস করতে হবে না, সে যেন নিজেই প্রতিম ব্যানার্জির কাছ থেকে তার জন্ম বৃত্তান্ত জেনে নেয়। দেবজিৎ রিচপুরে আসে মিনাজের মার্ডার কেসটা নিয়ে উকিলের সাথে কথা বলতে, কিন্তু হঠাৎ করেই কয়েকজন গুন্ডা দেবজিৎকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। রাজেশ্বর প্রতিমকে ডায়মন্ড অ্যাগ্রো লিমিটেডের কাগজগুলো দেখিয়ে বলে গ্রামের মানুষরা টাকা না পেয়ে আত্মহত্যা করেছিল, পরিস্থিতি সামালি দেওয়া যাচ্ছিল না। আসলে রাজেশ্বরকে না জানিয়ে রথিন টাকাগুলো অন্য কোথাও ইনভেস্ট করে দিয়েছিল, আর রথিনই তাদেরকে পরামর্শ দিয়েছিল যে এখানে থাকলে প্রতিম অ্যারেস্ট হবেই, তাই ওকে এখন বাইরে পাঠিয়ে দেওয়া হোক। দলের দায়িত্ব রথিন নেবে। সৌগত প্রতিমকে বলে ওরা শুধু জানতো যে প্রতিমকে এখন উত্তরাখণ্ডে পাঠানো হচ্ছে, কিন্তু রথিন যে অসীমকে দিয়ে প্রতিমকে খুন করানোর প্ল্যান করছে সেটা ওরা জানতো না। প্রতিম চলে যাওয়ার পর রথিন এলাহাবাদে গিয়ে মল্লিকার বাবার সব দেনা মিটিয়ে জোর করে ওকে রিচপুরে নিয়ে এসে বিয়ে করে। রাজেশ্বর, সৌগত আর মল্লিকার কথাগুলো শুনে প্রতিম বলে, আমি তোমাদের কাছে সত্যিটা জানতে চেয়েছিলাম, আর তোমরা আমাকে একটা গল্প শোনালে। আজ রথিন বেঁচে নেই বলে সব দোষ তোমরা ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। রথিন বারণ করেছিল বলেই অসীম সেদিন আমার উপর গুলি চালায়নি। প্রতিমের কথাগুলো শুনে মল্লিকা বলে, তুমি ঠিক কী উদ্দেশ্যে এখানে ফিরে এসেছো বলো তো? তখন প্রতিম বলে, তুমি রাজেশ্বর আর সৌগত মিলে যে আমাকে মারার প্ল্যানটা করেছিলে সেটা তো রিচপুরের মানুষদের জানাতে হবে। মল্লিকা প্রচণ্ড উত্তেজিত হয়ে প্রতিমকে মারার চেষ্টা করে। বাকিরা মল্লিকাকে থামায়, কারণ এখন ভোটের মুখে প্রতিমের কিছু হয়ে গেলে সেটা মল্লিকার বিপক্ষেই যাবে। সৌনক তার বাবাকে ফোন করে বলে যে রাশি সবকিছু জেনে গেছে। সৌগত সেটা মল্লিকাকে বলাতে মল্লিকা বলে, ভালোই হয়েছে, রাশিকে প্রতিমের বিরুদ্ধে খেপিয়ে দিন। রিচপুরের মানুষের কাছে এটা রটাতে হবে যে 25 বছর পর ডায়মন্ড অ্যাগ্রো কোম্পানির মালিক ফিরে এসেছে, যে কিনা রিচপুরের মানুষের 50 কোটি টাকা চুরি করে পালিয়ে গেছিল। এখন রিচপুরের মানুষ তাদের টাকাগুলো বুঝে নিক। মল্লিকার কথা শুনে রাজেশ্বর বলে, নিজের দলের বিরুদ্ধে কখনো ক্যাম্পেইন করা যায় না। তখন মল্লিকা বলে, ক্যাম্পেইন তো আমরা করব না, ক্যাম্পেইন করবে বিরোধী পক্ষের প্রতিনিধি জিমি। সৌগত বলে, জিমি কেন এসব বলবে? তখন মল্লিকা বলে, আপনি বললেই বলবে, আপনি তো জিমিকে অনেক টাকা দিয়ে বিরোধী পক্ষের পার্টিতে দাঁড় করিয়েছেন, তাই না? এখন আপনি জিমিকে বলবেন ঠিক এই কথাগুলোই প্রচার করতে। জিমিকে যে সৌগতই টাকা খাইয়ে অপোজিশনের পার্টিতে দাঁড় করিয়েছে সেটা মল্লিকা জানতে পেরে গেছে। বুঝতে পেরে সৌগত চমকে যায়। আসলে রাজেশ্বরী মল্লিকাকে এই কথাটা জানিয়ে দিয়েছে। সৌগতর কথা মতো জিমি প্রচারে বলে যে প্রতিম ব্যানার্জি 25 বছর আগে রিচপুরের মানুষের পরিশ্রমের রোজগারের মোট 50 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছিল। গ্রামবাসীকে প্রতিমের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য মল্লিকা জিমিকে ফোন করে বাহবা দেয়। একেই হয়তো বলে রাজনীতি। রাশি প্রতিম ব্যানার্জিকে জিজ্ঞেস করে, তুমি আমার ঠিক কে হও, জ্যাঠা নাকি বাবা? রাশির কাছে প্রতিম স্বীকার করে নেয় যে সেই রাশির আসল বাবা। নিজের জীবন নিয়ে এত জটিলতায় রাশি প্রচণ্ড ভেঙে পড়ে। প্রতিম রাশিকে বলে যে সে আর সাইফুদ্দিন দুজনেই চক্রান্তের শিকার। রাশি বলে যে সে আর কাউকেই বিশ্বাস করতে পারছে না। প্রতিম বলে যে সে রাশিকে একটা কথা বলতে চায়, যেটা তাদের বাবা আর মেয়ের মধ্যেই থাকুক। রাশি জানতে চায় কি কথা, তবে কথাটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। শ্রেয়া রিচপুরে এসে কোনো একটা কারণে জিমির সাথে দেখা করে।
এদিকে ব্যানার্জি বাড়িতে পুলিশ আসে প্রতিম ব্যানার্জিকে অ্যারেস্ট করতে, কিন্তু প্রতিমকে কোথাও খুঁজে পাওয়া যায় না। প্রতিমকে না পাওয়ায় মল্লিকা বিভ্রান্ত হয়ে পড়ে, সবার উপরে চিৎকার চেঁচামেচি করতে থাকে। মল্লিকা রিককে বলে যে সে এখন বড় হয়েছে, তাকে চোখ কান খোলা রাখতে হবে, কে কখন আসছে কে কখন যাচ্ছে সেটা লক্ষ্য রাখতে হবে। কলকাতা থেকে রিক রিচপুরে বেড়াতে আসেনি, কে তার মায়ের বন্ধু আর কে শত্রু সেটা বোঝার সময় রিকের হয়েছে। কাজের মেয়েটি মল্লিকাকে বলে যে সে রাত 10:30টার সময় প্রতিম ব্যানার্জিকে খাবার দিতে গেছিল, তারপর রাশি ওনার ঘরে ঢুকেছিল। সেটা শুনে মল্লিকা রাশিকে ডাকতে বলে। মল্লিকা রাশিকে জিজ্ঞেস করে যে প্রতিম কোথায়। রাশি বলে যে সে কি করে জানবে, সে তো নিজেই সকালে উঠে দেখলো তার বাবা ঘরে নেই। মল্লিকা বলে এত তাড়াতাড়ি বাবা বলা অভ্যেস করে ফেললে? তখন রাশি বলে কতদিন আর বাবাকে জেঠু বলে ডাকবো বলো। ইতিমধ্যেই সৌনক মল্লিকাকে ফোন করে দেখা করতে বলে। সৌনক মল্লিকাকে বলে রিচপুরে তারা তাদের বিজনেসের জন্য যে জমিটা চাইছে, মল্লিকা সেটা ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফিসে মোটা টাকা খাইয়ে আটকে রেখেছে। তার বাবা বছরের পর বছর এই পার্টির জন্য ইনভেস্ট করেই যাবে, আর মল্লিকা শুধু নিতেই থাকবে, এটা তো চলতে পারে না। তাই জমিটা তার চাই। তার বাবার উপর থেকে চিটফান্ডের কেসটা সরিয়ে নিলে আর সৌনকের ওপর থেকে মিনাজের খুনের কেসটা তুলে নিলে মল্লিকার সব শত্রু রিচপুর থেকে ভ্যানিশ হয়ে যাবে। তখন মল্লিকা বলে তাহলে তো তোমাদের সবাইকেই রিচপুর থেকে ভ্যানিশ হয়ে যেতে হয়। সৌনক বলে নিজের ঘরেই মির্জাফর পুষে আমাদেরকে গাদ্দার বলছেন। আমরা দেখি সৌনকের লোকেরাই দেবজিৎকে তুলে নিয়ে গেছিল, কারণ ওরা জানতে পেরেছিল যে দেবজিৎ রাশির সাথে দেখা করে ওকে রিচপুরে ফেরার জন্য উস্কাচ্ছে। শ্রেয়া আর জিমি রাশিকে ডেকে সৌনকের সাথে শ্রেয়ার সম্পর্কের কথাটা জানায়। সৌনক শ্রেয়াকে ভয়েস SMS করে বলেছে যে সে নাকি বাবার চাপে বাধ্য হয়ে রাশিকে বিয়ে করেছে। মল্লিকা ব্যানার্জি হেরে গেলেই সে রাশিকে ডিভোর্স দিয়ে দেবে। শ্রেয়া বলে যে সৌনক তাকে বলেছিল রাশি নাকি অসুস্থ, যে কোনো সময় রাশির মেমোরি লস হয়ে যেতে পারে। বাবার কথায় বাধ্য হয়ে নানা রকম কারণে রাশিকে বিয়ে করতে বাধ্য হয়েছে সৌনক। সৌনকের এইসব কথা শুনে শ্রেয়া ওর প্রতি দুর্বল হয়ে পড়েছিল, ইমোশনালি অ্যাটাচ হয়ে পড়েছিল। কিন্তু এখন শ্রেয়া বুঝতে পারছে যে সৌনক ওদের দুজনকেই ঠকিয়েছে। রাশি শ্রেয়াকে জিজ্ঞেস করে সৌনক জানে যে তুমি রিচপুরে এসেছো? তখন জিমি বলে যে না। শ্রেয়ার থেকে সব শুনে জিমির মনে হয়েছে যে আগে তাদের রাশির সাথেই দেখা করা উচিত, কারণ এই রিচপুরে রাশি ছাড়া আর কাউকেই বিশ্বাস করা যাচ্ছে না। কে যে সত্যি বলছে আর কে মিথ্যে, কে কার পক্ষে আর কে কার বিপক্ষে কিছুই বোঝার উপায় নেই। ওদিকে দেবজিৎকে ভয় দেখিয়ে চাপ দিয়ে মল্লিকা আর সৌনক জানতে পারে যে রাজেশ্বরী দেবজিৎকে বলেছিল রাশিকে এইসব বলে আবার রিচপুরে নিয়ে আসতে। রাশি রিচপুরে ফিরে এলে মল্লিকা চাপে থাকবে। রথিন ব্যানার্জি মারা যাওয়ার পর রাশি রিচপুর ছাড়ার পর সব ক্ষমতা মল্লিকার কাছে চলে গেছে, সেটা রাজেশ্বর কিছুতেই হতে দেবে না। মল্লিকা দেবজিৎকে জিজ্ঞেস করে যে প্রতিমকে কে ফিরিয়ে এনেছে। তখন দেবজিৎ বলে এই ব্যাপারে রাজেশ্বর তাকে কিচ্ছু বলেনি, সে সত্যিই কিছু জানে না। দেবজিতের থেকে সবটা জেনে নিয়েও মল্লিকা আর সৌনক লোক দিয়ে দেবজিৎকে খুন করে। মল্লিকা সৌনককে বলে যে সে তাকে জমিটা পাইয়ে দেবে, মিনাজের কেসটাও তুলে নেবে। তার বদলে সৌনককে প্রতিমকে খুঁজে বার করতে হবে, জিমিকে নমিনেশনটা তুলে নিতে বলতে হবে, আর সৌনক যেন যে কোনোভাবেই রাশিকে নিয়ে রিচপুর ছেড়ে কলকাতা ফিরে যায়। আমরা জানতে পারি রাজেশ্বরী রিঙ্কু মল্লিককে জেল থেকে ছাড়িয়ে এনেছিল। রিঙ্কু রাজেশ্বরকে বলে যে সে সব জায়গায় লোক দিয়ে দেবজিৎকে খুঁজেছে, কিন্তু কোর্টে হাজিরা দেওয়ার পর আর ওকে দেখা যায়নি। রাজেশ্বর বলে যে সে দেবজিৎকে রিচপুরে আসতে বারণ করেছিল, কোর্টে হাজিরা না দিলে কিছুই হতো না, বরং পুলিশ ওকে অ্যারেস্ট করলে ও সরকারি সুরক্ষাতে থাকত। রাজেশ্বর দেবজিৎকে বলেছিল যে আর কিছুদিন পর সে ওকে আই উইটনেস বানিয়ে দেবে। রিঙ্কু মল্লিক রাজেশ্বরকে জিজ্ঞেস করে আপনি ঠিক কি চাইছেন বলুন তো? আপনি আমাকে বেল করিয়ে ছাড়িয়ে আনলেন লোকমান্যর বিরুদ্ধে যারা আছে তাদেরকে একজোট করার জন্য, আবার আপনি দেবজিতের সাথেও যোগাযোগ রেখেছেন। তখন রাজেশ্বর বলে হাতের পুতুল যখন ভুলে যায় যে সুতোটা আসলে কার হাতে, তখন সেটা ছিঁড়ে ফেলাই ভালো। রিঙ্কু বলে আপনি ওদের পার্টিটা ভেঙে ফেলতে চাইছেন তাই না? রিঙ্কুর কথা শুনে রাজেশ্বর উত্তেজিত হয়ে বলে এই পার্টিটা তার, সে নিজে তিল তিল করে এই পার্টি তৈরি করেছে, এই পার্টির জন্য সে তার সব কিছু স্যাক্রিফাইস করেছে।
লোকমান্য সেবক পার্টিকে যেমন সে নিজের হাতে গড়ে তুলেছে, ভাঙতে হলে সে নিজেই ভাঙবে। রাজেশ্বর রিঙ্কুকে বলে মল্লিকা প্রতিমকে খুঁজে বার করার আগেই রিঙ্কু যেন লোক লাগিয়ে প্রতিমকে খুঁজে বার করে। বাড়ি ফেরার সময় রিঙ্কু খেয়াল করে যে দুটো গুন্ডা তাকে ফলো করতে শুরু করেছে। তখন রিঙ্কু তার হাজব্যান্ডকে ফোন করে বলে দাদাকে নিয়ে দেবগ্রামের বাড়িতে চলে যেতে। রাশি দুদিন ধরে ফোন করেও দেবজিৎকে ফোনে পায় না। রাশির সন্দেহ হয় যে রিক হয়তো এই ব্যাপারটা সবাইকে জানিয়ে দিয়েছে, কারণ রাশি যে দেবজিতের সাথে দেখা করেছে সেটা তো রিক ছাড়া আর কারোর জানার কথা ছিল না। দেবজিৎ বলেছিল কোর্টে হাজিরা দেওয়ার পর সে রাশির সাথে দেখা করবে, কিন্তু তারপর থেকে দেবজিতের আর কোনো খবরই পাওয়া যাচ্ছে না। রিক রাশিকে বোঝাবার চেষ্টা করে রিচপুর একটা ছোট্ট জায়গা, দেবজিৎ যদি এখানে এসে থাকে তাহলে তার পক্ষে কিছুতেই লুকিয়ে থাকা সম্ভব নয়। মল্লিকা রাজেশ্বরকে দেবজিতের ডেড বডির ফটো দেখায়। মল্লিকা দেবজিৎকে মেরে ফেলেছে দেখে রাজেশ্বর একটু ভয় পেয়ে যায়। তখন মল্লিকা রাজেশ্বরকে বলে আপনার কি শরীর খারাপ লাগছে? রাজেশ্বর নিজেকে সামলাবার চেষ্টা করে বলে তুমি নিজে দায়িত্ব নিলে কেন, আমাকেই বলতে পারতে। মল্লিকা ব্যঙ্গের হাসি হেসে বলে বিশ্বাসঘাতককে নিজের হাতে শেষ করার একটা আলাদাই মজা আছে। রাজেশ্বর বুঝতে পারে যে কথাটা মল্লিকা তাকেও উদ্দেশ্য করে বলছে। মল্লিকা রাজেশ্বরকে জিজ্ঞেস করে ডায়মন্ড অ্যাগ্রো লিমিটেডের আসল ফাইলগুলো কোথায় আছে। রাজেশ্বর বলে পার্টি অফিসে। মল্লিকা বলে যে সে দলের একজন সিনিয়র মেম্বার হয়ে এই ভুলটা কি করে করলো। ফাইলগুলো প্রতিমের হাতে চলে গেলে ওরা এই কেসে প্রতিমকে ফাঁসাতে পারবে না। মল্লিকা চায় রিচপুরের সমস্ত মানুষ প্রতিম ব্যানার্জিকে ঘেন্না করুক, কারণ প্রতিম ওই ফাইলগুলো পেয়ে গেলে প্রথমেই ওই কোম্পানির জন্য সৌগতকে ফাঁসাবে, আর সৌগত রাজেশ্বর আর মল্লিকাকেও ছেড়ে দেবে না। তাই রাজেশ্বর যেন এক্ষুনি ওই ফাইলগুলো পুড়িয়ে ফেলে। সৌনক নানারকমভাবে বুঝিয়ে রাশিকে কলকাতা ফিরে যাওয়ার রিকোয়েস্ট করতে থাকে। তখন রাশি বলে তুমি আমাকে নিয়ে না ভেবে বরং শ্রেয়ার দিকে একটু বেশি নজর দাও। রাশির মুখে হঠাৎ করে শ্রেয়ার কথা শুনে সৌনক ঘাবড়ে যায়। রাশি সৌনককে ওই ভয়েস মেসেজটা শোনায় যেটা সৌনক শ্রেয়াকে পাঠিয়েছিল। ভয়েস মেসেজটা শুনে সৌনক বুঝতে পারে রাশি সত্যি সৌনক আর শ্রেয়ার সম্পর্কের ব্যাপারে জেনে গেছে। ওদিকে ফাইলগুলো পোড়ানো হয়ে যেতেই মল্লিকার ইনস্ট্রাকশনে গাড়ির ড্রাইভার রাজেশ্বরকে মেরে ফেলে। মল্লিকার কাছে ড্রাইভার পাঠিয়ে দেয় সেই ছবি। শ্রেয়া হেডকোয়ার্টারে ক্রাইম ডিপার্টমেন্টে তুলে দেয় কিছু এমন তথ্য যেখান থেকে ডায়মন্ড অ্যাগ্রো লিমিটেড চিটফান্ডের অনেক লুকোনো তথ্য উঠে আসে। সেই তথ্যগুলো শ্রেয়া কি করে পেল সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এদিকে রাজেশ্বরকে খুন করে মল্লিকা তাকেই ট্রাম্প কার্ড বানিয়ে প্রতিম ব্যানার্জিকে রিচপুরের মানুষের সামনে চোর এবং খুনি প্রমাণ করার চেষ্টা করে, কারণ সাধারণ মানুষ ভাবতেই পারবে না দলের লোকই রাজেশ্বরকে খুন করেছে। তাই রাজেশ্বরের খুনের দায়টা প্রতিম ব্যানার্জির উপর চাপিয়ে দেওয়াটা খুবই সহজ। লোকাল থানার বড়বাবু এসে মল্লিকাকে জানায় কলকাতা থেকে হেডকোয়ার্টারের ক্রাইম ব্রাঞ্চ ডিপার্টমেন্টের অফিসাররা এখানে কোনো একটা সিক্রেট মিশনে আসছে। মল্লিকা ব্যাপারটাতে খুব একটা পাত্তা দেয় না। মল্লিকার কথায় সৌগত জিমিকে এক্সট্রা টাকা দিয়ে বিরোধী দল থেকে নমিনেশন তুলে নিতে বলে, কিন্তু জিমি সৌগতকে অবাক করে দিয়ে বলে যে সে জানে সৌগত জিমিকে খুব বোকা ভাবে, কিন্তু জিমি অতটাও বোকা নয়। তাছাড়া সৌগত কি ভাবছে জিমি শুধু টাকার জন্য পার্টিতে নাম লিখিয়েছে? এই রিচপুরের সাথে জিমির অনেক পুরনো সম্পর্ক, অনেক পুরনো হিসাব। সৌগতকে খুব অবাক করে দিয়ে জিমি ওখান থেকে চলে যায়। এরপর আবার আমাদের সেই সিনটা দেখানো হয় যেখানে প্রতিম ব্যানার্জি মিসিং হওয়ার আগে রাশির সাথে কথা বলছিল। সেদিন প্রতিম রাশিকে অনেকগুলো চিঠি দিয়েছিল যেগুলো এই কয়েক বছরে রথিন প্রতিমকে পাঠাতো। এই চিঠিগুলোতে সৌগত, রাজেশ্বর আর মল্লিকার সব রকম বিশ্বাসঘাতকতার প্রমাণ আছে। সৌগত আর রাজেশ্বর ভেবেছিল রথিনকে পার্টির সামনে রেখে ওরা পেছন থেকে কলকাঠি নাড়বে, কিন্তু ওরা বুঝতে পারেনি যে ব্যানার্জি বাড়ির সবারই রক্তেই রাজনীতি রয়েছে। রথিন যখন এমপি হয়ে সবার প্রিয় মানুষ হয়ে গেল তখন ওরা সাইফুদ্দিনের ছেলে নিককে রথিনের বিরুদ্ধে উস্কাতে শুরু করে। সেই কারণেই নিক তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য রাশিকে ব্যবহার করে। এই চিঠিগুলোতে বাকি সব প্রমাণও পাওয়া যাবে। তাই প্রতিম চায় রাশি এই চিঠিগুলো নিয়ে কলকাতায় চলে যাক, কারণ তিনি বুঝতে পারছেন যে তিনি যে কোনো মুহূর্তেই খুন হয়ে যেতে পারেন, অথবা ওরা পুলিশকে দিয়ে প্রতিমকে অ্যারেস্ট করাবে। রাশি তখন তার বাবাকে বলে তিনি চলে যাওয়ার পরেও যে একটু রূপ বদলায়নি সে হলো রিঙ্কু মল্লিক।
তাই রাশি প্রতিমকে সেই রাতেই রিঙ্কু মল্লিকের দায়িত্বে পাঠিয়ে দিয়েছিল। আমরা দেখতে পাই যে রাশি শ্রেয়ার হাত দিয়েই ওই চিঠিগুলো কলকাতার ক্রাইম ব্রাঞ্চে পাঠিয়েছিল। সেগুলোই শ্রেয়া হেডকোয়ার্টারে দিয়েছিল। সেই চিঠি আর প্রমাণের ভিত্তিতেই ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল টিম আজ রিচপুরে আসছে। ওদিকে মল্লিকা আর সৌনকের লোকেরা জানতে পেরে যায় যে প্রতিম রিঙ্কু মল্লিকের গ্রামের বাড়িতে লুকিয়ে আছে। গ্রামের লোক রিঙ্কুর বাড়িতে হামলা করে। তখন কারোর বাধা না শুনে প্রতিম গ্রামের মানুষদের সব সত্যি কথা বলার চেষ্টা করে যে রিচপুরের মানুষের কষ্টের 50 কোটি টাকা সৌগত তার বিজনেসে ইনভেস্ট করেছে। এর সাথে ছিল রাজেশ্বর আর মল্লিকা। ওরা নিরীহ সাইফুদ্দিনকে সামনে রেখে তাকে জেলে পাঠিয়ে নিজেরা সব ভোগ করেছে। মল্লিকা রথিনকে বলেছিল জেলের ভেতরেই সাইফুদ্দিনকে মেরে ফেলতে, তাহলেই ওই চিটফান্ড কোম্পানির আর কোনো অস্তিত্বই থাকবে না। এই সব কিছুর প্রমাণ তার কাছে আছে। রিচপুরের মানুষকে ন্যায় দিতেই তিনি ফিরে এসেছেন। প্রতিম ব্যানার্জির কথাগুলো শুনে গ্রামের লোক তার কথাগুলো বিশ্বাস করে। রাশি জিমির সাথে মল্লিকার প্রচার সভাতে যাবার উদ্দেশ্যে রওনা দেয়। রাশির মনে পড়ে যায় 9 মাস আগের কথা। সেদিনও সে মল্লিকার মুখোশ খুলে দিতে চেয়েছিল, কিন্তু ড্রাইভার অসীম রাশিকে আটকায়। কারণ সে জানত মল্লিকা রথিন ব্যানার্জির খুনের জন্য রাশি দায়ী এই বলে গ্রামের মানুষদের খেপিয়ে তুলেছে। তাই রাশি সেখানে গেলে তারা কেউ রাশিকে ছাড়বে না। কেউ এখন বুঝতে পারবে না যে কে সত্যি আর কে মিথ্যে। সেই দিন রাশিকে বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছিল। তবে আজ সেসব প্রমাণের সাথে মল্লিকার প্রচার সভাতে যাচ্ছে। জিমির লোক তাকে ফোন করে জানায় যে গ্রামের লোক প্রতিম ব্যানার্জির ওপর অ্যাটাক করেনি। পুলিশের টিম তাকে মল্লিকার প্রচার সভাতে নিয়ে যাচ্ছে। পুলিশ মল্লিকাকে অ্যারেস্ট ওয়ারেন্টের সাথে গ্রেফতার করতে আসে। কারণ ওই চিটফান্ডের 50 কোটি টাকার মধ্যে যে 10 কোটি টাকা মল্লিকার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার প্রমাণ পুলিশের কাছে আছে। প্রতিম পুলিশকে বলে তাকেও অ্যারেস্ট করতে। তিনিও এই পুরো ব্যাপারটার সাথে সেই সময় জড়িত ছিলেন। সরাসরি টাকা না নিলেও তিনি সব জেনেও সেই সময় কিছুই করতে পারেননি। অফিসার বলেন প্রতিম যদি এই ঘটনার রাজসাক্ষী হয় তাহলে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ওই প্রচার সভা থেকেই অ্যারেস্ট করা হয় মল্লিকা ব্যানার্জিকে। এই ঘটনার পর রিকও নিজের রূপ বদলে ফেলে। পরের দিন সৌগতকেও চিটফান্ড কেসে জালিয়াতির জন্য অ্যারেস্ট করা হয়। প্রতিমকেও পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে রাশি। রিক আবার কলকাতা ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। যাবার আগে রিক বাড়ির পরিচালিকাকে জিজ্ঞেস করে যে তার বানানো কাস্টার্ডটা রাশি খেয়েছিল কিনা। মেয়েটি বলে যে রাশি কাস্টার্ডটা খুব খুশি হয়ে খেয়েছে। রিক রাশির সাথে কথা বলছে না বলে রাশি খুবই কষ্ট পাচ্ছে। হাজার হোক রিকই তো রাশির সব থেকে কাছের মানুষ। তখন রিক বলে কাছের মানুষ দূরে চলে গেলে যে কি হয় সেটা রিক সব থেকে ভালো করে জানে। আমরা বুঝতে পারি যে রিক সত্যিকারের মল্লিকা ব্যানার্জিরই সন্তান। মল্লিকার কূটনীতিতেই গড়ে উঠেছে সে। এতদিন সে রাশিকে যে ভালো মানুষের রূপ দেখিয়ে এসেছে সে সবটাই মুখোশ ছিল। রিকের বানানো কাস্টার্ড যে রাশির কোনো ক্ষতির জন্যই সেটা বুঝতে আমাদের অসুবিধা হয় না। এরপর রিক রিচপুর ছেড়ে চলে যায়। রাশি গ্রামের মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করে, তাদেরকে বোঝাবার চেষ্টা করে যে সে রিচপুরের মানুষের পাশে আছে। এরপর থেকে রিচপুরের মানুষেরাই ঠিক করবে যে রিচপুর কিভাবে চলবে। রাশি ব্যানার্জি শুধুমাত্র তাদের প্রতিনিধি। রাশি যখন সবাইকে এই কথাগুলো বলছিল ঠিক তখনই ঘটে যায় দুর্ঘটনা। রিকের বানানো কাস্টার্ডের এফেক্ট শুরু হয়। গর্ভবতী রাশির শরীর থেকে রক্ত পড়তে শুরু করে। অজ্ঞান হয়ে যায় সে। এখানেই শেষ হয়ে যায় রাজনীতি ওয়েব সিরিজের সিজন 2 আবার রাজনীতি। আবারও অপেক্ষা সিজন 3 এর। এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্ম ইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।